এডিটর্স লিক্সের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি বারবার বলতে চাই সেটি হলো দেশটি আমার, দেশ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হন। আজ যে মানুষটিকে আমরা পাথর দিয়ে পিটিয়ে থেতলে নিহত করলাম বা হত্যা করলাম, সেই ছেলেটি বা সেই মানুষটি কি বাংলাদেশের বাইরের কোনো দেশের মানুষ, কোনো দেশের নাগরিক, না আমাদের নাগরিক? আর যে মানুষটি বা যারা মিলে তাকে হত্যা করলো তারা কোন দেশের নাগরিক? তারাও এই দেশের নাগরিক। তাহলে আমরা আমাদেরকেই হত্যা করছি, আমাদেরকেই নির্যাতন করছি, আমরাই হত্যাকারী, আমরাই হত্যার শিকার হচ্ছি। এই হত্যাকারী হওয়া কিংবা হত্যার শিকার হওয়ার হাত থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই জন্য প্রয়োজন সবার আগে নিজেদের জন্য, আমাদের দেশ আমরা রক্ষা করব, আমরা এগিয়ে যাব, আমরা আমাদের দেশকে একটি শান্তি সুনির্দিষ্ট সকল মানুষের বাসযোগ্য করবার জন্য কাজ করব। সেরকম প্রত্যাশাই সবার মধ্যে হওয়া উচিত। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন তারেক রহমান যে বাংলাদেশে এখন ক্ষমতায় বিএনপি নেই, তাহলে এই নির্যাতনের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে? অর্থাৎ বিএনপির নেতৃবৃন্দর নামে দোষারোপ করা হচ্ছে, তারা এই হত্যাকাণ্ড করছে না। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে ঘাপটি মেরে শিবিরের কর্মীরা যারা লুকিয়ে আছে ছাত্রদলে, তারা এই হত্যাকাণ্ড করে, এই মব করে দেশকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে এগিয়ে নিচ্ছে বা ধাবিত করছে, বা বিশৃঙ্খলার দিকে ধাবিত করে বিএনপি, ছাত্রদল, যুবদল এদেরকে বিতর্কিত করবার চেষ্টা করছে বলেই তারা অভিযোগ করেছেন। যদিও জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে বর্তমান সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো মূল্যে চিরুনি অভিযানের মাধ্যমে এই সমস্ত মব সৃষ্টিকারী অথবা যারা এই নির্মম নৃশংসভাবে পাথর যুগের মতো করে পাথর দিয়ে পিটিয়ে থেতলে মানুষকে হত্যা করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনবেন। একই সাথে এই বিষয়টিও তারা বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডের পাশাপাশি এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যে হত্যাকাণ্ড মিটফোর্ড হসপিটালের ভেতরে প্রকাশ্য দিবালোকে মানুষকে পিটিয়ে তারপর পাথর দিয়ে থেতলে তারপর টেনে হিঁচড়ে তার উপরে উল্লাস করেছেন, সেই হত্যাকারীদেরকে একটি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে বলে আইন উপদেষ্টাও বলেছেন। তবে এই একে পক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করে যদি মনে করেন যে বিএনপি, ছাত্রদল বা যুবদল যেই জড়িত থাকুক তাদেরকে বিএনপির পক্ষ থেকে তাদেরকে আইনের আওতায় দেওয়া হতো, তাহলে হয়তোবা একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হতো। একটা অপরাধ করলো, তাদেরকে বহিষ্কার করা হলো, তাতে কি আসলে দায়িত্ব এড়িয়ে যাওয়া সম্ভব? এই দায় কি বিএনপির গায়ে আসে না? আর যদিও বা বিএনপি তারা দায়িত্ব মনে করেন যে বহিষ্কারের মাধ্যমেই এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার করা সম্ভব হয়, তাহলে আমার মনে হয় সেখানে তারা ভুল করছেন। এদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। তারা বিএনপির হোক, জামাতের হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকারেরই হোক, যারই হোক, এই ধরনের হত্যাকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত হবে না। কিংবা এই কোনো ধরনের হত্যাকাণ্ড, অপরাধ, দুর্নীতি, যে সমস্ত মব সংস্কৃতি তৈরি হচ্ছে সেগুলো থেকে আমাদের দেশকে পরিত্রাণ দেবার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবেই এগিয়ে আসতে হবে। কারণ এই দেশটি আমাদের, এই বাড়িটি আমাদের, যেমন এই বাড়িটিকে সুন্দর করবার জন্য আমরা যেমন চেষ্টা করে থাকি, তেমনি এই রাষ্ট্রকে, শহরকে, পাড়াকে আমাদেরকে আমাদের নিজ দায়িত্ব নিয়েই এগিয়ে এসেই এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়কারীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। চাঁদাবাজি বলি, হত্যাকারী বলি, দুর্নীতিবাজ বলি, যাই বলি, তার প্রত্যেকের ব্যাপারেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে আমরা আসলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে দেশকে সুন্দর করে উপস্থাপন করে রেখে যেতে পারবো না, বা দেশকে একটি বাসযোগ্য, সুন্দর, নিরাপদ দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না। আজকে যারা যে অপরাধগুলো করছেন কিংবা যারা অপরাধের শিকার হচ্ছেন, কেউই কিন্তু ভিনদেশী নাগরিক নন।
তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশেই জন্মেছে, আমাদেরই কারো ভাই, কারো বোন, কারো মা, কারো চাচা, কারো বাবা, কারো আত্মীয়, কারো স্বজন। তাহলে আমরা কেন এই ভুলগুলো করছি? কেন এই ধরনের মব সৃষ্টির মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে? কেন মানুষকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু বারবার থেকেই যাচ্ছে। কোনো রাজনৈতিক দল যখন এই ধরনের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন বা তাদের নেতাকর্মীরা যখন এরকম অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন, তখন তাদেরকে বহিষ্কার করেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি আসলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতোই কাজ। এরকম দায়িত্ব না নিয়ে আসলে উচিত হবে রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীরা যারাই এরকম অপরাধের সম্পৃক্ত হবে তাদেরকে আইনের হাতে তুলে দিয়ে প্রতিষ্ঠিত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় এনে মুখোমুখি করে যদি দৃষ্টান্তমূলক বিচারের করা সম্ভব হয়, তাহলে হয়তো পরবর্তী এই সমস্ত অনিয়মগুলোর হাত থেকে মানুষকে রক্ষা করে দেশকে একটি সুষ্ঠু, নিরাপদ এবং বাসযোগ্য বা মানুষের বসবাস উপযোগী করা সম্ভব হবে। এই আলোকে আরেকটু বিষয়ে আমাদের আলোকপাত করা প্রয়োজন। সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সে যে শুল্ক বাধার মধ্যে বাংলাদেশ পড়েছে, সেই শুল্ক বাধা কাটিয়ে উঠতে পারেনি আমাদের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা। তিনি আমেরিকা থেকে এই বিষয়ে দ্বিতীয় দফা মিটিং শেষে আজ আবার তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে তৃতীয় দফা মিটিংয়ের মাধ্যমে হয়তো এই শুল্ক বাধা দূর করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এখন পর্যন্ত তারা এই 35% যে শুল্ক আরোপ করে বাংলাদেশের তৈরি পোশাকের উপর যে শুল্ক তারা আরোপ করেছে ইউএসের পক্ষ থেকে, সে শুল্ক বাধা তারা কিন্তু এখনো কমায়ওনি বা তুলেও নেয়নি। কোনো ব্যাপারেই সিদ্ধান্ত হয়নি। ওই সিদ্ধান্ত ছাড়াই দু দফা বৈঠক কিন্তু শেষ হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। তিনি এসে বলেছেন যে শুল্ক বাধা দূর করা অবশ্যই সম্ভব হবে, তবে আবারও আমাদেরকে বসতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এই বাণিজ্য বিষয়ক বৈঠক করতে হবে। আর যে বিষয় সেটি রয়েছে যে বাণিজ্য এই উপদেষ্টা যে তথ্যটা দিয়েছেন, সেই তথ্যের আলোকে আজ বিকেএমইএ, বিটিএমইএ এবং বিজিএমইএ যে তৈরি পোশাক এবং বস্ত্রখাত সংশ্লিষ্ট যে সমস্ত ব্যবসা সংগঠনরা আছেন, তারা কিন্তু বলেছেন যে এই বাধা দূর করা সম্ভব না হলে বাংলাদেশের এই শিল্প খাতকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ যে পোশাক 1 টাকা বিক্রি হতো, সেই পোশাক এখন 1 টাকা 35 পয়সা বিক্রি করার পরে যদি লভ্যাংশ থাকে তবে সেটি থেকে তারা আয় করতে পারবেন। তাহলে 35 টাকা বেশি আমাদেরকে একটি দাম হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে যে আমরা ইতিপূর্বে 1 টাকায় যেটি পারতাম দিতে, এখন সেটি 1 টাকা 35 পয়সা হবে। তাহলে যারা প্রতিদ্বন্দ্বী মার্কেটে যারা আছেন, অন্য দেশের যারা, তাদের উপর কিন্তু এরকম শুল্কের বাধা নেই। তাহলে তারা কিন্তু এই বাজারে ঢুকে যাবে। সেক্ষেত্রে আমাদের এই বাজারটা আমরা হারিয়ে ফেলবো, সেটাই বলে মনে করছেন তারা। তাই আমাদের সরকারের পক্ষ থেকে বর্তমান প্রধান উপদেষ্টা, যিনি একজন নোবেল বিজয়ী, তিনি আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, আমরা প্রত্যাশা করি বা সবাই প্রত্যাশা করে এবং ব্যবসায়ী মহলও প্রত্যাশা করে তিনি হয়তো একটি উদ্যোগ নিয়ে এই ধরনের সমস্যার হাত থেকে বাংলাদেশকে রক্ষার একটি পদক্ষেপ নিতে পারবেন এবং তাই তার নেওয়া উচিত বলেও সবাই মনে করছেন। তবে এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন যে সে উদ্যোগের কারণেই তিনি গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তাদের সাথে বৈঠক করেছেন। 2 দফা বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকে কিন্তু সুফল আসেনি। যেহেতু সুফল আসেনি, সেহেতু আমাদের প্রধান উপদেষ্টা যেন নিজ দায়িত্বে এরকম একটি উদ্যোগ গ্রহণ করেন, আমেরিকাকে তাদের এই শুল্ক বাধার হাত থেকে প্রত্যাহার করবার জন্য উদ্বুদ্ধ করতে পারে, সেরকম উদ্যোগ গ্রহণ করা হবে বলেই আমরা মনে করছি। এবং একই সাথে আমাদের বাংলাদেশ হবে নিরাপদ, বাসযোগ্য, সকল মানুষের নিরাপদ বাসযোগ্য হিসেবে গড়ে উঠবে, সে প্রত্যাশা আমাদের রয়েছে। আজ যে বিষয়টি দেখা গেছে যে বিএনপি আজ সমাবেশ করেছে নয়াপল্টনে, ছাত্রদল আজকে অবরোধ করেছে শাহবাগে, এবং এর কারণে গোটা ঢাকা শহর কিন্তু একেবারেই যানজটের নগরীতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত সড়কগুলোতে মনে হচ্ছে যেন পার্কিং করে রাখা হয়েছে গাড়ি, বাস, ট্রাক কিংবা অন্যান্য যানবাহন সব। একটু বিশৃঙ্খলা যদি না করে একটু সুশৃঙ্খলভাবে কোনো মাঠে কিংবা সোহরাওয়ার্দী উদ্যান কিংবা পল্টন ময়দান কিংবা অন্য কোনো জায়গায় যেখানে খোলা মাঠ রয়েছে, যেমন বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আগে যেখানে বাণিজ্য মেলা হতো, সেই শেরেবাংলা নগর মাঠেও যদি এরকম আয়োজন করা সম্ভব হতো, তাহলে হয়তো জনগণকে, নাগরিকদেরকে, দেশের বিশেষ করে ঢাকার নাগরিকদেরকে একটু এই যানজটের হাত থেকে রক্ষা করা যেত বলে মনে করছেন যারা নগর বিশেষজ্ঞরা। তারা বলছেন যে আমাদের রাজনীতিবিদদের একটু আন্তরিক হয়ে জনগণের কথা চিন্তা করে একটু রাজনৈতিক কর্মসূচিগুলো গ্রহণ করা উচিত। নিশ্চয় ভবিষ্যতে তেমনটি চিন্তা ভাবনা করবেন বিএনপি সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল পথে, সড়কে অবরোধ করে কিংবা পথে সমাবেশ
বা সভা সমাবেশের আয়োজন করে থাকেন, তারা এই বিষয়টি একটু নজর দেবেন এবং অবশ্যই তারা জনগণের চিন্তা করে দেশে তাদের কর্মসূচি পালন করবে। কারণ তাদের এই জনগণের জন্যই তাদের রাজনীতি, এই জনগণের উন্নয়নের জন্য তাদের চিন্তা চেতনা। তাহলে এই জনগণের দুর্ভোগ বা কষ্টর কারণ কেন তারা হবেন, নিশ্চয়ই তারা এইটি বুঝতে পারবেন এবং তারা সে ধরনের পদক্ষেপ ভবিষ্যতে নেবে বলে আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।